নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সাপ্লিমেন্টারির অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ছাতির বদলে হাতি, এই পর্বটি নিয়ে আমি একটি আলোচনা করব। তো ততক্ষণ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে শেয়ার করবে এবং যথারীতি যে কথা বলার, যে আমি প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার দিকে নজর রেখেই প্রত্যেকটা কন্টেন্টকে তৈরি করি, তো আজকেও তার অন্যথা হবে না। তো মূলত হচ্ছে কি, যাদের কাছে ছাতির বদলে হাতি এই টেক্সট বা বই সংক্রান্ত সমস্যা এই মুহূর্তে রয়েছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে যদি দেখো তাহলে তোমরা টেক্সটটাও পেয়ে যাবে। তার পাশাপাশি হচ্ছে আমি ভিডিওর সঙ্গে আমার নিজের তৈরি করা যে রেফারেন্স এর সঙ্গে জুড়ে দিয়েছি, এটা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য অত্যন্ত সাহায্য করবে এই আশা রাখি। এবং যেহেতু হচ্ছে কি যে দিন দিন হচ্ছে সিবিএসইর কোশ্চেনের প্যাটার্ন বদলাচ্ছে, এখন হচ্ছে সিবিকিউ টাইপের কোশ্চেন বেশি আসছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টেক্সটটা সামনে রেখে যখন তোমরা বিষয়টিকে পড়বে, তাতে করে অবশ্যই তোমাদের যে টেক্সটের সঙ্গে সঙ্গে উপযুক্ত তথ্যভিত্তিক এবং যুক্তিপূর্ণ রেফারেন্স দরকার। তো সেই ক্ষেত্রে আমি কোনো পুরাতন বিষয় বা হচ্ছে একই ধারাবাহিক ঘটনা নয়, একেবারে যুক্তিপূর্ণ এবং প্রত্যেকটা লাইনের যে কথার মধ্য থেকে যে মানসিকতা বা, এখানে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের তো এটি একটি রিপোর্টার্সধর্মী লেখা, তো সেই ক্ষেত্রে এই রিপোর্টার্সধর্মী লেখার প্রত্যেকটা তথ্যকে এবং সেই সঙ্গে বক্তার যে মানসিকতা বা হচ্ছে চরিত্রের যে ভাবনা, সেটাকেও আমি এখানে তুলে দিয়েছি। তো আমি আশা করব তোমাদের সকলেরই পরীক্ষা প্রস্তুতির জন্য এটা অত্যন্ত উপকারী হবে। ততক্ষণ তোমরা ভিডিওটির সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটিকে না কেটে সম্পূর্ণটা দেখবে। দেখো, আমি যেভাবে বিষয়টাকে সাজিয়েছি, ছাতির বদলে হাতি এই পর্বটার শুরুতেই রয়েছে নাকের বদলে নরুন পেলাম টাকডুমাডুমডুম। তো এই নাকের বদলে নরুন এর অর্থ কিন্তু আমি সুন্দরভাবে এখানে সহজভাবে ব্যাখ্যা করে দিয়েছি। এর অর্থ হলো কোনো কাজ বা পরিস্থিতিতে সঠিক বা প্রয়োজনীয় জিনিসের বদলে ভুল বা অপ্রাসঙ্গিক কিছু ব্যবহার করা। অন্য কথায় কি বলা যায়, যে সামান্য কিছুর পরিবর্তে বিরাট কোনো ক্ষতি সাধন করা। ঠিক আছে, তারপর যে একটা ছাতির বদলে কত বিঘে জমি চলে গেছিল, 36 বিঘে জমি চলে গেছিল। ঠিক আছে, এই অংশটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। তো হালুয়াঘাট বন্দরে মনমোহন মহাজনের গদিতে গেলেই বোঝা যায় যে কি সুদে কারবারের কতটা তেজ। এখানে তেজারতি রয়েছে, তেজারতি শব্দটার অর্থ হচ্ছে কিন্তু সুদের কারবার। ঠিক আছে, তারপর মনমোহন মহাজনের সুদের কারবারের ঘটনা কত বছর পুরানো, 25-30 বছর আগের ঘটনা। ঠিক আছে, টেক্সট অনুযায়ী এটা লেখা হয়েছে। তো তারপর চেংমান বলে এখানে যে ক্যারেক্টারটি রয়েছে, তো সেই তার বাড়ি কোথায় ছিল, চেংমানের বাড়ি হচ্ছে গারো পাহাড়ের নিচের একটি গ্রামে। ঠিক আছে, চেংমানের বাড়ি হচ্ছে গারো পাহাড়ের নিচের একটি গ্রামে। তারপর রয়েছে যে চেংমানের বাড়ি ফেরার পথে কি হয়েছিল, মুষলধারে বৃষ্টি নেমেছিল এবং বৃষ্টি থেকে রক্ষা পেতে সে আশ্রয় নিয়েছিল কোথায়, মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে। ঠিক আছে, তো এই জায়গাগুলো হচ্ছে কি বর্ণনা ভিত্তিক। তো তারপর মনমোহন মহাজন চেংমানকে কলকাতা থেকে আনা একটা আনকোড়া শব্দটা রয়েছে, এই আনকোড়া শব্দটা টেক্সটে রয়েছে। তো আনকোড়া মানে হচ্ছে একেবারে নতুন। ঠিক আছে, তো আনকোড়া একটা ছাতা তাকে দিয়েছিল। তারপর ছাতার দাম নিয়ে মনমোহন জানিয়েছিল যখন সুবিধে হবে তখন দিয়ে গেলেই হলো। ঠিক আছে, অর্থাৎ মনমোহন একেবারে হচ্ছে কি একেবারে যে সাদামাটাভাবে তাকে বলেছিল যে ছাতার দাম নিয়ে, তাকে কিন্তু কোনো জোর জবরদস্তি প্রথম দিকে করেনি। সে নিজে যেচে হচ্ছে কি ফি বার হাটে আসতো এবং তাকে বলতো যে বাবু পাওনা গন্ডা মিটায় নেন। মনমোহন ফি বাড়ি হচ্ছে কি এই কথা আর কি মনমোহন ফি বাড়ি তাকে কি বলতো, যে আহা অত তারা কিসের, সে দিয়ক্ষণ পরে। আর এইভাবেই হচ্ছে কি বছরের পর বছর যেতে যেতে এক সময় হচ্ছে কি চেংমান ভুলে যায়, আর তারপরেই একদিন চেংমানকে সেই মহাজনের ইঁদুর কলে পড়তে হয়। ঠিক আছে, ইঁদুর কল মানে হচ্ছে ষড়যন্ত্রের শিকার। ঠিক আছে, এরপর মনমোহন ছাতার হিসাব লিখে রেখেছিল কোথায়, মনমোহন ছাতার হিসেব লিখে রেখেছিল
তার লাল খেরোয় বাঁধা জাবদা খাতা, ঠিক আছে, লাল খেরোয় বাঁধা জাবদা খাতা। এখন দেখবে যে সাধারণত হচ্ছে কি বাংলা নববর্ষ উৎসবের দিন দোকানে যে হালখাতা হয়, সেই হালখাতাতে সাধারণত যে লাল কভারের যে কি লাল কভারে মোড়া যে খাতা, সেগুলোকে বলা হয় জাবদা খাতা। তারপর বিশ্বাস করো বানানো গল্প নয়, কোন গল্পের কথা বলা হয়েছে এখানে? বিশ্বাস করো বানানো গল্প নয়, এখানে বানানো গল্প। এখানে গল্পটি হলো কি, মনমোহনের মতো কুটিল মহাজনেরা যেভাবে অসহায় গরিব চেংমানের মতো সাধারণ প্রজাদের ঠকাতো, সেই কাহিনী, ঠিক আছে। আর এই ঘটনার সাক্ষী হয়েছে কারা? গারো পাহাড়ের হাজং ডালু গারো চাষিরা। তারপর ডালুদের গ্রাম কি? ডালুদের গ্রামের নাম হচ্ছে কুমারগাতি। এরপর কুমারগাতি গ্রামের মহাজনের নাম কি ছিল? কুমারগাতি গ্রামে এক মহাজন ছিল যার নাম ছিল কুটিশ্বর সাহা। তার দোকান থেকে বাকিতে মশলাপাতি কেনার জন্য নিবেদন সরকারের 66 বিঘা জমি, হ্যাঁ, নিবেদন সরকারের 66 বিঘা জমি এই কুটিশ্বর সাহা দখল করে নিয়েছিল। এরপর অপর এক ধুরন্ধর মহাজন, যার হচ্ছে কি এক চাষিকে ধারে কোদাল দিয়ে পরে তার কাছ থেকে 15 বিঘা জমি কেড়ে নিয়েছিল, ঠিক আছে। এরপর গারো পাহাড় অঞ্চলে 50টা গ্রামে হচ্ছে ডালুরা থাকে। দেখো আমরা হচ্ছে কি আমরা এর আগে যে একটা ভিডিও দেখবে আমি দিয়েছি, তো সেটা হচ্ছে কি যে গারো পাহাড়ের নিচে, তো সেখানে হচ্ছে কি হাজং গারু, হাজং, তারপর হচ্ছে গারো, তারপর হচ্ছে কোচ, বানাই, ডালু, মারগান, এই সমস্ত বিভিন্ন হচ্ছে কি যে আদি জনজাতি গোষ্ঠীর নাম রয়েছে। তো একটা কথা, যে এখানে হচ্ছে কিন্তু এই ছাতির বদলে হাতিতে ডালুদের কথা রয়েছে আর হাজংদের কথা রয়েছে, হ্যাঁ। তো কথাবার্তা আর পোশাক পরিচ্ছদে ডালুদের সঙ্গে হাজংদের খুব বেশি মিল, ঠিক আছে। কাদের সঙ্গে মিল? এটা কম্পিটেন্সি বেসড কোশ্চেনের মধ্যে আসে, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে মনে রাখবে যে কাদের সঙ্গে খুব মিল পাওয়া যায়, গারো পাহাড় অঞ্চলে কোন কোন উপজাতির মানুষের মধ্যে গভীর মিল রয়েছে। এটা হচ্ছে কি হাজংদের সঙ্গে ডালুদের ভীষণ মিল রয়েছে, ঠিক আছে। এরপর হাজং আর ডালুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ রয়েছে, মানে কি এক এ ওকে বলে, অর্থাৎ হাজংরা বলে ডালুরা ছোট জাত, আবার ডালুরা বলে হাজংরা হচ্ছে নিচু জাত, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ডালুরা এখন আর নিজেদের বোকা বলে মনে করে না, কারণ হচ্ছে কি দেখবে পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, এখানে লাল নিশান বলতে হচ্ছে কি কমিউনিস্ট পার্টির কথা বলা হয়েছে, কমিউনিস্ট মার্ক্সবাদী। তো তারা হচ্ছে কি যে ডালুরা এখন আর নিজেদের বোকা বলে মনে করে না, তারাও হচ্ছে কি নিজেদের অধিকার আদায় করে নিতে শিখেছে শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে, ঐক্যবদ্ধ হয়েছে তারা। তো পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেদিন থেকে তাদের চোখ ফুটেছে, মানে শ্রেণী সংগ্রামের কথা রয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট আছে, তো একটু ভালো করে ব্যাপারটা পড়বে। শ্রেণী সংগ্রাম মানে হচ্ছে কি যে কৃষক মজুর শ্রেণীর মানুষেরা নিজেরা হচ্ছে কি পরস্পর ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায় করবে, ঠিক আছে। আর এই ডালু চাষিদের ওপরে কিভাবে অত্যাচার চলে সেটা আমি একটা যে মাইন্ড ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। দেখো যে কি জোরদার তালুকদারেরা অত্যাচার করে, মহাজনের শোষণ রয়েছে তাদের ওপরে, আর সেই সঙ্গে রয়েছে ব্রিটিশ সিংহ, ঠিক আছে। লেখক এদের এখানে ব্রিটিশকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সিংহের সঙ্গে, ঠিক আছে। তো সিংহ মানে কি, এখানে লেখক বলে দিয়েছেন যে সিংহ মানে হচ্ছে পশুরাজ, ঠিক আছে। তো এখানে ব্রিটিশদেরকে পশুরাজের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর আরও কি রয়েছে তাদের ওপরে অত্যাচারে রয়েছে বিভিন্ন রকমের আবওয়াব, মানে হচ্ছে অপ্রাসঙ্গিক বা অযৌক্তিক কিছু কর। তারপর নানকার প্রথা, এই নানকার প্রথাটা এই টেক্সটের খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়, ঠিক আছে। তো নানকার প্রথা কি তার পুরো ব্যাখ্যাটা আমি এখানে দিয়ে দিয়েছি। নানকার প্রজাদের নিজেদের জমিতে কোনো অধিকার থাকতো না, জমির ফল মূল ফসলে তাদের কোনো অধিকার ছিল না। জমি মাপ হয়ে যাওয়ার পরে সেই জমিতে হচ্ছে কি 2.5 টাকা পর্যন্ত খাজনা আদায় করতো, ঠিক আছে, মহাজন বা জমিদারেরা। খাজনা দিতে না পারলে তহসিলদার কি করত? প্রজাদেরকে কাছারিতে নিয়ে যেত এবং সেখানে তাদের ওপরে নৃশংসভাবে অত্যাচার চালানো হতো এবং তাদেরকে মালঘরে বন্দি করে রাখা হতো। নিলাম করে সব সম্পত্তি খাস করে নেওয়া হতো প্রজাদের।
করজাধানে মহাজনেরা 1 মণে 2 মণ সুদ আদায় করত। ঠিক আছে, করজাধানে মহাজনেরা 1 মণে 2 মণ সুদ আদায় করত। এই হচ্ছে কি যে নানকার প্রথার ভয়াবহতা। এইবার প্রজারাও হচ্ছে বিদ্রোহ করেছিল। ঠিক আছে, প্রজারাও হচ্ছে বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহটা কিভাবে? এই নাওয়াপাড়া, দুমনাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়া এই অঞ্চলগুলোতে কি হয়, ডালু চাষিরা নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে কি এই অংশটা প্রজাদের বিদ্রোহের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তারা কি করেছিল, নিজেদের অধিকার নিয়ে সচেতন হয়েছিল এবং তারা ঐক্যবদ্ধ হয়ে নিজেরা জমিদারের খামারে ধান তুলবে না বলে তারা হচ্ছে কি বদ্ধপরিকর হয়, এবং পুলিশ কাছারি করেও জমিদার কিছুই করতে পারেননি, এবং শেষ পর্যন্ত জমিদারকে হার মানতে হয়েছিল এই যে চাষিদের কাছে, ডালু চাষিদের কাছে। এরপর শেষের দিকে আরও একটি অংশ রয়েছে যে ডালুদের জীবনধারার পরিবর্তন। ঠিক আছে, ডালুদের জীবনধারার পরিবর্তন, এটা থেকে কম্পিটেন্সি বেসড কোশ্চেন হয়, যে কিছু কিছু এক্সাম্পল দিয়ে দেয়। যেমন ধরো, আজ তারা গর্ব করে বলে বন্দরের হচ্ছে কি যে ভদ্রলোকেরা আজ তাদের আর তুই তোকারি করে না। ঠিক আছে, দেখবে টেক্সটের একদম আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো যে কি আজ তারা আর নিজেরা কি করে না, গর্ব করে বলে ভদ্রলোকেরা আর তাদের তুই তোকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে, থানায় চেয়ার ছেড়ে দেয়, এবং আমরাও অনেক সভ্য হয়েছি, আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। দেখো এই অংশটা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে যে ডালুরাও যে অত্যন্ত হচ্ছে কি সময়ের সঙ্গে সঙ্গে নিজেরাও যে সভ্য হয়েছে, এবং হচ্ছে কি যে প্রশাসন যে তাদেরকে আর আগের মতো অবহেলার দৃষ্টিতে দেখে না, এই দুটো দিকই কিন্তু এখানে লেখক উদাহরণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ঠিক আছে, তো এইরকম হচ্ছে কি কম্পিটেন্সি বেসড কোশ্চেন এখান থেকে হতে পারে। তো সেই জন্য হচ্ছে কি আমি পুরো বিষয়টাকে তোমাদের এখানে খুব স্বল্প সময়ের মধ্যে বুঝিয়ে দিলাম। তো আশা করব যে পরীক্ষার আগে তোমরা এই ধরনের ভিডিওগুলোকেই বেশি করে দেখবে, যাতে করে হচ্ছে কি পুরো বিষয়টা তোমাদের মাথায় থাকে এবং স্বচ্ছভাবে সঠিকভাবে তোমরা তথ্য সহকারে যুক্তিপূর্ণভাবে লিখে আসতে পারো। এবং ততক্ষণ আমার ভিডিওটিকে দেখো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে খুব বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটিকে বাজিয়ে দাও, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলোর নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।